সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কোডব্লকস সফটওয়্যারের যে ডাউনলোড, ইনস্টলেশন এবং এর যে সেটিংস সেটি নিয়ে কোডব্লকস সফটওয়্যারের যে টিউটোরিয়াল সেটি আমরা প্রথম পার্টটা আমরা দেখেছি। তো সেখানে সেই প্রথম পার্টে যে আমি এর যে ডাউনলোড, ইনস্টলেশন এবং সেটিংস নিয়ে আলোচনা করেছি। সেখান থেকে সেটিংসগুলো করার পরও দেখা যাচ্ছে যে আপনারা যে প্রোগ্রাম, হট-রান প্রোগ্রাম সেটি রান করতে বা আউটপুট নিয়ে আসতে সমস্যায় পড়তেছেন। সেক্ষেত্রে আজকে এই ২ নম্বর পার্টে আমি কোডব্লকস সফটওয়্যারের যে ২ নম্বর পার্ট সেটিতে এই সব সমস্যাগুলোর এবং সেটিংসগুলোর আমি আজকে সমাধান দেব। আমরা প্রথমে কোডব্লকস সফটওয়্যারে প্রবেশ করব। কোডব্লকস সফটওয়্যারে প্রবেশ করার পরে আমি প্রথমে এর যে সেটিংস এই সেটিংসের সমাধানগুলো আমি আজকে দিব। এটা প্রথমে আলোচনা করব। কারণ এর সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেটিংস ঠিক করার জন্য আমরা প্রথমে সেটিংসে প্রবেশ করব। সেটিংসে প্রবেশ করার পরে আমরা কম্পাইলার সেট করব প্রথমেই। তো এই কম্পাইলারের আসলে কাজ কি? কম্পাইলার হচ্ছে একটা প্রোগ্রাম। এটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষাকে সেটি মেশিন ভাষায় অনুবাদ করে। আর আমরা জানি যে কম্পিউটার আমাদের আ আ অন্য ভাষাকে বুঝতে পারে না। কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষা যেটাকে বলা হচ্ছে বা বাইনারি ভাষা, সেই বাইনারি যে ডিজিট বা বাইনারি বা মেশিন ভাষা সেটিকে সে বুঝতে পারে। কিন্তু যে উচ্চ স্তরের যে ভাষাগুলো আছে যেমন জাভা বলেন, সি প্লাস প্লাস বলেন, ফরট্রান বলেন, এই ল্যাঙ্গুয়েজগুলোকে কম্পিউটার বুঝতে পারে না। এইজন্য আমাদের কম্পাইলারের প্রয়োজন হয়। এই কম্পাইলার এই উচ্চ স্তরের ভাষাগুলোকে মেশিন ভাষায় অর্থাৎ কম্পিউটার বুঝতে পারে এমন ভাষায় রূপান্তর করে। আমরা এইজন্য আমাদেরকে এই কম্পাইলারের আরেকটি কাজ হলো এটি আ একবারেই হচ্ছে আ যে সম্পূর্ণ প্রোগ্রাম, এই সম্পূর্ণ প্রোগ্রাম একবারই অনুবাদ করে এবং এর মধ্যে যে ভুলগুলো আছে বা ত্রুটিগুলো আছে এগুলো প্রদর্শন করে। এটি হলো কম্পাইলারের কাজ। তো এজন্য আমাদেরকে এই অ্যা ফরট্রান যে প্রোগ্রামের জন্য যে কোডব্লকস সফটওয়্যার এখানে যে কম্পাইলারটি আছে এটা অবশ্যই আগে আমাদেরকে সেট করে নিতে হবে। এজন্য আমরা এখানে আ যে সেটিংসে গিয়ে কম্পাইলারে আসলাম। এসে এখানে যে সিলেক্ট কম্পাইলার এখানে আমরা প্রবেশ করব। এখানে আপনাদের দেয়া থাকবে আ যখন আপনারা এটি ইনস্টল করে প্রবেশ করবেন এখানে দেয়া থাকবে JNU JCC কম্পাইলার। কিন্তু আমাদের JCC কম্পাইলারের প্রয়োজন নেই। আমাদের JNU আ হচ্ছে আ আমাদের আ দরকার এখানে JNU ফরট্রান কম্পাইলার। তো এটি করার জন্য আমাদের এখানে প্রথমেই আমরা পাবো না। আমাদের সিলেক্ট থাকবে এটি JNU JC কম্পাইলার এটা আগে থেকে সিলেক্ট করা থাকবে ডিফল্ট ভাবে। কিন্তু আমরা এখানে JNU JC কম্পাইলার আমাদের প্রয়োজন নেই ফরট্রান প্রোগ্রামের ক্ষেত্রে। আমাদের প্রয়োজন এখানে JNU ফরট্রান কম্পাইলার। অতএব এজন্য আমরা নিচে আসবো। নিচে আসলে দেখব যে JNU ফরট্রান কম্পাইলার নামে একটি আমরা কম্পাইলার পাবো। এটিতে ক্লিক করব। ক্লিক করে এখানে আমাদেরকে সেট অ্যাজ ডিফল্ট দিতে হবে। যেহেতু আমার এটা সেট করাই ছিল, এজন্য সেট অ্যাজ ডিফল্ট অপশনটা হাইড হয়ে আছে। আপনারা যখন এখানে JNU ফরট্রান কম্পাইলার যখন সেট করবেন, তখন এখানে সেট অ্যাজ ডিফল্ট অপশনটা আসবে। এখানে ক্লিক করে আচ্ছা আমি দেখাই দিচ্ছি। এটা আপনাদের সিলেক্ট করা থাকবে আগে থেকেই। আপনারা এখানে ওকে করে নিচে আসবেন। নিচে এসে JNU ফরট্রান কম্পাইলারে
ক্লিক করবেন, ক্লিক করে এখানে সেট অ্যাজ ডিফল্ট দিয়ে দিবেন, তারপর ওকে দিয়ে দেবেন। এরপরে আমাদেরকে আরেকটু কাজ করতে হবে এখানে টুলস এন্ড এক্সিকিউটেবলস এই যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আমাদের যে কম্পাইলার ইনস্টলেশন ডিরেক্টরি এটি আমাদের সিলেক্ট করতে হবে। এখানে মাঝে, মাঝে অন্য লোকেশন দেওয়া থাকে। এটি আমাদের সিলেক্ট করে নিতে হবে। এক্ষেত্রে আমরা এই 3 ডটে যাবো। যাওয়ার পরে এখানে আমাদের যে কম্পাইলার যে ম্যাথ আমাদের সরি কোড ব্লকস যে সফটওয়্যারটি আছে সেটি আমাদের সি ড্রাইভে সেভ হয়ে যায়। সি ড্রাইভে আমরা প্রোগ্রাম ফাইলসে যাব অথবা প্রোগ্রাম ফাইলস x86 এ যাব। আমাদের সাধারণত প্রোগ্রাম ফাইলসে আমরা এই কোড ব্লক সফটওয়্যারটি পেয়ে যাই। যদি প্রোগ্রাম ফাইলসে যদি আপনারা এই কোড ব্লক সফটওয়্যারটি না পান সেক্ষেত্রে প্রোগ্রাম ফাইলস x86 এ প্রবেশ করে এখান থেকে খুঁজে নেবেন। আমার যেহেতু প্রোগ্রাম ফাইলসেই এই কোড ব্লক সফটওয়্যারটি আছে সেহেতু আমি প্রোগ্রাম ফাইলসে ঢুকতেছি না। এই প্রথমটিতে না পেলে আপনার দ্বিতীয়টিতেই পেয়ে যাবেন। এখানে ঢোকার পরে আমি কোড ব্লকসে প্রবেশ করব। কোড ব্লকসে প্রবেশ করার পরে যে মিন জিডাব্লিউ যে অপশনটি আছে এখানে ক্লিক করে আমি এই সিলেক্ট ফোল্ডারে এখানে সিলেক্ট করে দেব। এরপরে এখানে যে সি কম্পাইলার এবং সি প্লাস প্লাস কম্পাইলার, লিঙ্কার ফর ডাইনামিক লিপস এই ৩টিতে আমি g14 এখানে মাঝে, মাঝে g14.exe দেয়া থাকে না। সেক্ষেত্রে যদি দেয়া না থাকে এটা আমাদের সেট করে নিতে হবে। এখানে 3 ডটে গিয়ে এখানে আমরা কি করব? এখানে আমরা খুঁজব যে g14 কোথায় আছে? g14.exe এখানে ক্লিক করে আমরা এটাকে সেট করব। 2 নাম্বারেও আমরা g14 কোথায় আছে দেখব। g14.exe এই যে আমরা সেট করলাম। 3 নাম্বার অপশনটিতেও আমরা g14 এখানে সিলেক্ট করে দিব। g14.exe এই 3টিতে g14.exe সিলেক্ট করে আমাদেরকে এখানে ওকে প্রেস করতে হবে। ওকে করার পরে আমাদের যে কম্পাইলারের কাজ, এই কম্পাইলারের সেটিংসটি আমাদের অল ওকে হয়ে গিয়েছে। এখন আমরা এখানে এডিটরে গিয়ে একটু কাজ আছে এখানে। এডিটরে গিয়ে আপনারা এখানে ফন্টটা একটু আপনাদের যে চাহিদা অনুযায়ী ফন্টটা বাড়ানো এবং কমানো করতে পারবেন। এখানে আমার 24 যে ফন্টের সাইজ এখানে ফন্টও সিলেক্ট করা যায়। ফন্ট যা আছে তাই থাক, সমস্যা নাই। আমাদের যেটা ডিফল্টভাবে দেয়া থাকে সেটাই কাজ করে ভালোভাবে। সাইজটা আমার 24 আমি রাখি। সেক্ষেত্রে আপনারা 24 বা 20 বা 22 রেখে এখানে আপনারা ওকে করবেন। সেক্ষেত্রে আপনাদের ফন্টটি একটু ভালো দেখাবে বা বড় দেখাবে, আপনাদের প্রোগ্রাম লিখতেও সুবিধা হবে। এরপরে আপনারা এখানে যে শো ইনডেন্টেশন গাইডস এটি যদি আপনাদের সিলেক্ট করা না থাকে এটি সিলেক্ট করে নেবেন। ইনডেন্টেশন হলে প্রত্যেকটি লাইন দাগ দেয়া থাকে, যার ফলে প্রোগ্রামগুলো দেখতে কোথায় প্রোগ্রামের কোনো লুপের কোথায় শুরু কোথায় শেষ হয়েছে এটা ভালোভাবে বোঝা যায়। সেক্ষেত্রে আপনারা এই শো ইনডেন্টেশন গাইডস অপশনটি আপনারা টিক দিয়ে নেবেন। এরপরে আদার এডিটর সেটিংস এখানে গিয়ে আপনারা হাইলাইটস লাইন আন্ডার ক্যারেট অর্থাৎ আপনারা যে লাইনটিতে বা যে সারিটিতে আপনারা লিখবেন সেই সারিটি হাইলাইট করে দেখাবে। কোনো একটা আপনার রঙের মাধ্যমে ওই লাইনটি হাইলাইট করে দেখাবে। এজন্য আপনারা এইটা যদি আপনাদের টিক চিহ্ন দেয়া না থাকে সেক্ষেত্রে টিক চিহ্ন দিয়ে আপনারা ওকে প্রেস করবেন। ওকে করার পরে এখানে আরেকটু কাজ আছে। আমরা সেটিংসে গিয়ে আমরা ডিবাগারে যাব। ডিবাগারে গিয়ে এখানে ডিফল্ট অপশনে যাব। এখানে আপনাদের যদি সি প্রোগ্রাম ফাইলস, কোড ব্লকস, মিং জিডাব্লিউ, বিন, জিএল, জিডিবি যদি সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে এটা সিলেক্ট করে নিতে হবে। কোথায় যেতে হবে আমি বলতেছি। প্রথমে আপনারা উইন্ডোজ সিতে যাবেন।
উইন্ডোজ সিতে যাওয়ার পরে আগের মতোই প্রোগ্রাম ফাইলসে প্রবেশ করবেন, করার পরে কোড ব্লকসে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে মিং জিডাব্লিউতে প্রবেশ করবেন, এরপরে বিন অপশনটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে যে দেখবেন যে জিডিবি কোথায় আছে, gdb.exe এই ফাইলটিকে ক্লিক করে আপনারা এটিকে ওপেন করে নেবেন। ওপেন করে নিলে আপনাদের যে ডিবাগার যে আপনাদের এক্সিকিউটেবল যে পাথ এটা সিলেক্ট হয়ে যাবে। এটা সিলেক্ট করে নিতে হবে। তো এটা করার কারণ কি? আসলে আমাদের ডিবাগারের প্রয়োজন কি এখানে? আমরা জানি যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে বাগ হলো কোনো প্রোগ্রামের যে ভুল, এই ভুলটাকে বলা হয় বাগ, এবং ডিবাগ হলো এই ভুলটাকে খুঁজে বের করে তার সমাধান করার যে প্রক্রিয়াটা, সেটিই হলো আমাদের ডিবাগ। অর্থাৎ আমি যদি আরেকটু ভালোভাবে বলি যে কোনো একটা প্রোগ্রামের বাগ হলো ওই প্রোগ্রামটিকে সঠিকভাবে কাজ করতে দেবে না। অর্থাৎ কোনো একটা প্রোগ্রামের বাগ হলো ওই প্রোগ্রামের ভুল বা সমস্যা, যা ওই প্রোগ্রামটাকে সঠিকভাবে কাজ করতে দেয় না। আর ডিবাগ হলো ওই প্রোগ্রাম থেকে যে ভুলগুলো আছে বা সমস্যাগুলো আছে সেগুলো খুঁজে বের করে সেগুলোকে ঠিক করার প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের ডিবাগ। তো আমি আরও এই সম্পর্কে বলতেছি। এটা সেটিংস করার পরে ওকে করবেন। আমাদের ডিবাগারের যে সেটিংস সেটা ঠিক হয়ে গেল। অর্থাৎ এখানে আমরা ৩ টি সেটিংস করলাম, এডিটর, কম্পাইলার এবং ডিবাগার। এই ৩ টি সেটিংস করা হয়ে গেলে আমাদের সেটিংসের যে কাজ সেটি শেষ হবে। সেক্ষেত্রে ডিবাগার সম্পর্কে আমি আরেকটু বলতে চাইলাম। আরেকটি বিষয় হলো, এটা আমি বলতেছি। তো এখন আমরা নতুন একটা প্রোগ্রাম লিখব, সেজন্য আমাদের কি করতে হবে? এই ফাইলে গিয়ে নিউ এ ক্লিক করে আমাদেরকে এমটি ফাইলে ক্লিক করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে নতুন একটা প্রোগ্রাম লিখতে পারবো। ডিবাগার সম্পর্কে বললাম, এই যে এখানে যে লক্স যে অপশনটি আছে, ভিউয়ে গিয়ে লক্স যে অপশনটি আছে এটি যদি আপনাদের থাকে তাহলে তো ভালো, যদি না থাকে তাহলে এখানে ভিউয়ে গিয়ে লক্সে গেলে আপনারা এই অপশনটি পেয়ে যাবেন। এই লক্সের কাজ কি? লক্সের কাজ আমি প্রথম যে পার্টে সেটাতে বলেছিলাম যে এখানে লক্সে গিয়ে যদি বিল্ড মেসেজে যদি যান তাহলে এখানে দেখাবে যে কোন লাইনে আসলে এখানে মেসেজটা দেখাবে যে কোন লাইনে কী ধরনের ভুল আছে। তাহলে এই যে কোন লাইনে কী ধরনের ভুল আছে এটা শনাক্ত করে কে? এটা শনাক্ত করে ডিবাগার। এই ডিবাগার হচ্ছে এই যে ভুলগুলো শনাক্ত করে এবং বলে দেয় যে আসলে কী ভুল হয়েছে। সেক্ষেত্রে এই ডিবাগারের প্রয়োজনীয়তা এখানে অপরিসীম। আমরা প্রোগ্রাম রান করার পরে যদি কোথাও কোনো কারণে ভুল হয় সেক্ষেত্রে আমরা এই লক্স থেকে আমরা বুঝতে পারবো যে কোথায় ভুল হয়েছে। এটা হচ্ছে ডিবাগারের কাজ। এজন্য ডিবাগারের সেটিংসটা ঠিকভাবে করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে কয় ধরনের সেটিংস দিলাম? ৩ ধরনের। একটি হলো এডিটর, কম্পাইলার এবং ডিবাগার। এই ৩ টি সেটিংস আপনারা ঠিক করে নেবেন, তাহলে আপনাদের প্রোগ্রাম সঠিকভাবে রান করবে। এরপরে আর কোনো সমস্যা হওয়ার কথা না। এখন এই সম্পর্কে বললাম। এখন আমরা একটি প্রোগ্রাম লিখি। প্রোগ্রাম লেখার পরে আমরা এটিকে রান করে দেখি আমাদের যে আউটপুট সেটা আসতেছে কিনা। সেক্ষেত্রে আমি বলেছি যে স্টেটমেন্ট লেখার জন্য হচ্ছে ৭ থেকে ৭২, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। আচ্ছা, আমি আরেকটু পিছায়ে নিচ্ছি। ৮, ৭ থেকে ৭২ মানে আমরা ৮ থেকেও লিখতে পারবো। আমি সমস্যা এড়ানোর জন্য ৮ থেকে লিখতেছি। আপনারা ৭ থেকে লিখলেও কোনো সমস্যা নাই। এখানে আমরা একটা প্রোগ্রাম লিখব, যে ছোট্ট একটি প্রোগ্রাম লিখব। এই ছোট্ট একটি প্রোগ্রাম লিখলাম আমরা। দেখেন যে এখানে একটা লাইন আসছে। এই লাইনটাকে বলা হয় ইন্ডেন্টেশন গাইড, ইন্ডেন্টেশন লাইন। এবং এখানে এই যে আমি যেই সারিতে আছি সেই সারিটা আমাদের হাইলাইট করে দেখাচ্ছে। এইজন্য আমি হাইলাইটারটা ক্লিক করে অন করে দিয়েছিলাম। এজন্য অনেক সুবিধা আছে। আপনার প্রোগ্রাম করার সময় এটি বুঝতে পারবেন। এখন আমি এটাকে সেভ করব। সেক্ষেত্রে সেভ করার জন্য আমাদেরকে কন্ট্রোল এস একসাথে চাপতে হবে, অথবা ফাইলে গিয়ে আমরা যদি সেভ ফাইল অ্যাসে যদি প্রবেশ করি তাহলে আমরা
ডেস্কটপে, আচ্ছা আমি এটি একটা ফাইলে সেভ করব। হ্যাঁ, এই ফাইলটাতে এখানে আমি লিখব ফার্স্ট লিখে সেভ করি। ফার্স্ট লিখে ডট ফর দিয়ে সেভ করতেছি, এন্টার করলে এখন আমার সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে আমি এখানে বলেছিলাম যে আপনারা প্রথমে সেভ করে নেবেন, তারপর প্রোগ্রাম লেখা শুরু করবেন এবং মাঝে মাঝে কন্ট্রোল+S চেপে, অর্থাৎ কন্ট্রোল+S একসাথে চেপে আপনার প্রোগ্রামটিকে সেভ করে নেবেন। যদি আপনাদের কম্পিউটার হয়, কারেন্ট চলে গেলে দেখা যাবে যে প্রোগ্রামটা মুছে যাবে। সেক্ষেত্রে মাঝে মাঝে কন্ট্রোল+S একসাথে চেপে আপনারা এটিকে সেভ করে নেবেন, তাহলে আপনাদের কম্পিউটারে এটি থেকে যাবে। এখন আমি এটাকে বিল্ড অ্যান্ড রান করব। দেখেন আমাদের এখানে আউটপুট চলে আসছে, অর্থাৎ এই ৩টি সেটিংস করার পরে আপনাদের যে প্রোগ্রাম রান করার ক্ষেত্রে আশা করি আর কোনো সমস্যায় আপনাদের পড়তে হবে না। সেক্ষেত্রে এখানে দেখেন যে আমার এখানে বিল্ড মেসেজে এখানে দেখাইছে যে হচ্ছে বিল্ড ফিনিশড 0, ইরর হচ্ছে কোনো ইরর নেই, 0 ইরর, ওয়ার্নিং নেই। তো এখানে যদি ভুল থাকে, যেমন আমরা যদি এখানে এই অ্যাস্টেরিস্কটা না দিই, সেক্ষেত্রে আমরা যদি এটাকে বিল্ড করে দেখি, আমার এখানে ভুল দেখাবে। দেখেন এখানে ১ নম্বর লাইনে লাইন 1 ইরর দেখাচ্ছে, সিনট্যাক্স ইরর ইজ প্রিন্ট স্টেটমেন্ট। অর্থাৎ এখানে আমাদের এই ডিবাগারটি এখানে আমাকে বলে দিচ্ছে যে এখানে ভুল কোথায় হয়েছে এবং কোনটাতে ভুল আছে। এখানে আমাকে বলে দিচ্ছে যে লাইন ১ এ হচ্ছে প্রিন্ট যে স্টেটমেন্টটি আছে, এখানে আমার এই প্রিন্ট স্টেটমেন্টটি লিখতে আমাদের সিনট্যাক্স ইরর হয়েছে। তো এটা আমার বলে দিয়েছে যে এখানে বিল্ড ফেল্ড 1 ইরর, অর্থাৎ একটা ইরর আছে, এটা আমার বলে দিয়েছে। এটাই হচ্ছে ডিবাগারের সুবিধা বা ডিবাগারের কাজ। তো এখানে আমি যদি এখন অ্যাস্টেরিস্কটা দিয়ে দেই, এরপরে যদি বিল্ড করি, তাহলে দেখেন এখন আমার কোনো ভুল দেখাচ্ছে না। এখন আমরা বিল্ড অ্যান্ড রান করব। রান করলে আমাদের কাঙ্ক্ষিত আউটপুট চলে আসবে। এখন বিষয় হলো যে আমি যদি ডট ফর দিই, তারপর আমাদের আউটপুট আসতেছে। এখন আমি যদি এটাকে সেভ করি, আবার সেভ করার ক্ষেত্রে আমি যদি ডট এফ দিই, তাহলে কি আমার আউটপুট আসবে না? ডট এফ দিলেও আমাদের আউটপুট আসবে। আমরা এখন যদি এটিকে বিল্ড অ্যান্ড রান করি, দেখেন আমাদের আউটপুট চলে আসছে। আর আরেকটি এক্সটেনশন আপনারা ব্যবহার করতে পারেন। সেভ করি, সেভ করার পরে এখানে আমি ডট F90 দিচ্ছি, 90 দিয়ে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পরে বিল্ড অ্যান্ড রান দিচ্ছি। দেখেন আমাদের অ্যান্সার কিন্তু চলে আসে। অর্থাৎ আপনারা এখানে চাইলে এক্সটেনশন হিসেবে এটিকে যখন সেভ করবেন, এক্সটেনশন হিসেবে ডট এফ দিতে পারেন, ডট ফর দিতে পারেন, অথবা ডট F90 দিতে পারেন। নাড়ি দিয়ে সেভ করলেই আপনাদের প্রোগ্রাম রান হবে এবং আউটপুট দেখাবে, সমস্যা হবে না। তো এইখানে আমি সেটিংস নিয়ে আলোচনা করলাম। এখন আমি যদি আরও কিছু সমস্যার কথা বলি, আপনাদের মাঝে মাঝে এই যে যে আপনাদের যে স্টেটমেন্টগুলা, এগুলা প্রথম যে কলাম সেটি চলে যায়। তো প্রথম কলামটি ছিল আমাদের কমেন্ট যে কলাম সেটি। তো এই কমেন্ট কলামে কোনো কিছু লেখা যাবে না। আমাদের ৭ থেকে ৭২ কলামের মধ্যে কোনো কিছু লিখতে হবে। যদি প্রথমে চলে যায় বা ৬ এ চলে যায়, তাহলে কিন্তু আপনাদের প্রোগ্রাম রান হবে না। তো এই সমস্যাটা আপনারা করেন। এরপরে আরও কিছু সমস্যা আপনারা করেন বা সমস্যায় পড়েন যে প্রোগ্রাম লেখার পরে আপনারা অবশ্যই এই প্রোগ্রামটি একবার চেক করে নেবেন। চেক করে নেবেন। চেক করার পরে আপনারা বিল্ড অ্যান্ড রান দেবেন। তাহলে আপনাদের যে প্রোগ্রাম সেটি ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। এরপরে আপনারা ব্র্যাকেটের ক্ষেত্রে বলেন, ব্র্যাকেট ক্লোজ করা, এরপরে স্টেটমেন্ট লিখতে একটু ভুল করা, বা আপনাদের যে এই কমার ব্যবহার, এই কমাগুলো দিতে ভুল করা, এই যে প্রোগ্রামের ছোট ছোট কিছু ভুল, স্টেটমেন্ট লিখতে কিছু ভুল, এবং যে ফরম্যাট যে আমরা দিই প্রোগ্রামে, এই ফরম্যাট লিখতে কিছু ভুলের কারণে আপনাদের প্রোগ্রামগুলো রান হয় না। সেক্ষেত্রে এগুলো বিষয়ে একটু সতর্ক থাকবেন, এবং যদি কোনো কারণে ভুল হয়েও যায়, এখানে ভিউয়ে গিয়ে আপনারা এই লগসে ক্লিক করে আপনারা এখান থেকে ভুলগুলো আপনারা দেখে নিয়ে সেই লাইন অনুযায়ী
আপনারা সেই সমস্যাগুলো মানে কারেকশন করে এখানে বেল অ্যান্ড রান দেবেন। দেখবেন যে আপনাদের যে আউটপুট সেটা সঠিকভাবে আসবে। তো এগুলোই সমস্যায় আপনারা ফেস করেন বা এগুলোর সম্মুখীন হন। আজকে এই ২ নম্বর পার্টে কোড ব্লকসের ২ নম্বর পার্টে আমি এই যে কোড ব্লকসের যে বিভিন্ন ধরনের এই যে সেটিংস, সম্পূর্ণ সেটিংস এবং কোড ব্লকস সফটওয়্যার ব্যবহারের সময় বিভিন্ন ধরনের সমস্যায় যে আপনারা পড়েন, সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করলাম। আপনারা অবশ্যই এই ২ নম্বর ভিডিওটি দেখলে অবশ্যই আগে যে পার্ট 1 কোড ব্লকস ইনস্টলেশন, ডাউনলোড, ইনস্টলেশন এবং সেটিংস, এই যে পার্ট 1, এই পার্ট 1টি দেখে আসবেন, তারপরে পার্ট 2 দেখা শুরু করবেন।